সার্থককে উচিত শিক্ষা দিয়ে স্রোতের পাশে দাঁড়ালো উজ্জ্বলবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণের মা রায়ের সম্পর্কে জেনে গেছে। শর্মির সাথে ফোনে কথা বলতে থাকে আর শর্মি তখন বলে, কুট্টিদা মনে হচ্ছে জেম্মা খুব রেগে গেছে। এরপর অনির্বাণ বলে, শোন তুই তো জেম্মাকে বল এখানে চলে আসতে, বাকি কথা সামনে থেকেই হবে। শর্মি তখন বলে, ঠিক আছে তুই যেমনটা বলছিস তেমনটাই করছি। এর মধ্যেই কুট্টিদা তখন মনে মনে ভাবে কোনো আবার গন্ডগোল না হয়। এর মধ্যেই কথা বলতে থাকে রাই আর স্রোত। স্রোত তখন বলে, জানিস দি ভাই, আমি মেজদি ভাইকে বললাম এরকমভাবে ঘরে বসে না থেকে একটা কাজের সন্ধান করতে, কারণ কাজ না করলে ওর মন কোনোদিনও ভালো হবে না। ঘরের মধ্যে বসে থাকলে মানুষ আরও একই চিন্তা ভাবনা করতে থাকে আর এর জন্য অনেক রকমের সমস্যা হতে পারে। শুধু টাকা ইনকাম করাটাই সলিউশন নয়, জীবনে ভালো থাকতে গেলে 5 জনের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, তাহলেই তো ভালো থাকবে, তাই না? রাই তখন বলে, তুই একদম ঠিক কথা বলেছিস স্রোত, আমারও জানিস তো মনে হয়েছিল যে ওকে এই কথাগুলো বলবো, কিন্তু তুই তো জানিসই আজকাল ভালো কথা বললেও ও যেন কেমন নেগেটিভভাবে নিয়ে নেয়, তাই আমিও আর ওকে কিছু বলি না। মা কি বলল? তখন স্রোত বলে, মা এটাই বলল যে মেজদি ভাই যদি কাজ করতে চায় তো করতে পারে, মায়েরও সাপোর্ট আছে, কিন্তু যেহেতু মেজদি ভাই এতদিন ঘরে বসে রয়েছে তাই জন্যই আর কনফিডেন্স পাচ্ছে না, তবুও আমরা ওকে কনফিডেন্স দিচ্ছি। রাই তখন বলে, ভালোই করেছিস, আমিও বলবো যে ওর কাজ করাটা দরকার। স্রোত তখন বলে, তোর কি মনে হয় সৌর্যদা মেজদি ভাইকে আবারও স্ত্রীর সম্মান দেবে, মেনে নেবে ওকে? স্রোতের কথা শুনে রাই বলে, মেনে নেওয়াই তো উচিত, আমার তো কথা হয়েছে, দেখা যাক কি হয়। এর মধ্যেই অনির্বাণ ফোন করেছে স্রোতকে আর বলে, কি মাই লিটল সিস, কি করছো? তখন লিটল সিস মানে স্রোত বলে, তুমি যে আমাকে ফোন করোনি সেটা আমি খুব ভালো মতন জানি, তুমি তো ফোন করেছো আমার দিদিভাইকে, তাই না? ওর সাথে কথা বলবে তো? বলছিলাম যে ভিডিও কল করেছো যখন তখন নিশ্চয়ই কিছু কথা হবে। আর বলছি এটা কি বড়দের ভিডিও কল হবে না? মানে তাহলে আমি ঘর থেকে চলে যেতাম আর কি। এরপরেই তখন রাই বলে, কি হচ্ছেটা কি স্রোত, তুই পারিসও বটে, সত্যি রে বাবা। এর মধ্যেই স্রোত তখন বলে, নে ফোন ধর, তোর সাথেই কথা বলবে। এরপর অনির্বাণ বলে, আমার লিটল সিস সব বুঝতে পেরে যায়। এর মধ্যেই রাই কথা বলতে থাকে আর বলে, বলো কি বলবে? অনির্বাণ বলে, তোমাকে ছাড়া ভালোই লাগছিল না, তাই ভাবলাম একবার একটু ভিডিও কল করি, মনটা যাতে একটু শান্ত হয়ে যায়। তখনই রাই বলে, যাক ভালোই করেছো, অনেকক্ষণ হয়ে গেছে তোমাকে দেখি না। এই নীলুর ব্যাপারেই কথা হচ্ছিল স্রোতের সাথে। তখন অনির্বাণ বলে, জানো আমার বাবা মা আসছে। কথাটা শোনার পরেই রাই বলে, তাই? বাহ, এ তো খুব ভালো কথা। তোমার বাবা মা তো বিয়ের সম্পর্কে সেরকম কিছুই জানতো না। আচ্ছা ওনাদের যদি আমাকে পছন্দ না হয় তখন কি হবে? অনির্বাণ বলে, আচ্ছা তুমি কি এখন এই সমস্ত কথা বলবে? দেখো আমি ঠিক করেছি, আমি আর কারোর কথা শুনবো না, আমার যেটা মনে হবে আমি ঠিক সেটাই করব। আর তাছাড়া আমি তোমাকে নিজে পছন্দ করেছি, আমি তোমার সাথে সংসার করব, আমার বাবা মা নয়, তাই আমার যেটা ইচ্ছা হবে আমি ঠিক সেটাই করব। আর তার মধ্যে অনির্বাণের কথা শুনে রাই তখন বলে, বুঝলাম, কাল কিন্তু আমি অফিসে যাব না, কাল আমার বন্ধুদের সাথে একটু ঘুরতে যাবার ইচ্ছা আছে, কালকে ফিরতেও অনেকটা রাত হবে। তখনই অনির্বাণ বলে, কি করবে? ফিরবে তো আদৌ বাড়িতে? রাই তখন বলে, ফিরবার ইচ্ছা তো নেই, তবুও ফেরার চেষ্টা করব আর কি। অনির্বাণ বলে, এতগুলো মেয়ে একসাথে কি করবে? তুমি আবার নেশা টেশা করো নাকি? রাই তখন বলে, অনির্বাণ তুমি যে কি বলো না, বাড়ির লোক শুনতে পেলে এটা নিয়েও আমার উপর সন্দেহ করা শুরু করবে। আমি কেন এসব কিছু করব? আমি এসব কিছুই করব না, আমি তো যাব আনন্দ করতে, হই হুল্লোড় করতে, ব্যাস এটাই। অনির্বাণ তখন বলে, তুমি আমাকে ছেড়ে এত দূরে যাবে? যখন আমি তোমাকে বললাম আমার সাথে ঘুরতে যেতে, কই তখন তো তুমি রাজি হলে না। রাই তখন বলে, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া আর তোমার সাথে ঘুরতে যাওয়ার মধ্যে পার্থক্য আছে, বুঝেছো? আমি তো বন্ধুদের সাথে আনন্দ করতে যাচ্ছি আর বিয়ের পর তোমার সাথে ঘুরতে যাব, এখন তো বাড়ি থেকেও এইভাবে অ্যালাউ করবে না। অনির্বাণ তখন বলে, বেশ সাবধানে যেও, আর হ্যাঁ আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। এরপর এই ফোনটা কেটে দেয়। তার মধ্যেই চলে এসেছে স্রোত আর বলে, কিরে হলো ভিডিও কলে কথা বলা? তখনই স্রোতের কথা শুনে রাই বলে, এই তুই না বড্ড পেকেছিস জানিস তো, উল্টো পাল্টা কথা বলিস কেন রে সবসময়? এর মধ্যেই সকাল হতেই অনির্বাণের বাবা আর মা দুজন মিলে চলে এসেছে। অনির্বাণের বাবা মা ডোরা বৌদি আর টিকলুদার থেকে সবটা শোনার পরে চলে এসেছে। আর বাবা মা তখন বলে, আমরা এই বিয়েটাকে কোনোভাবে মেনে নিতে পারছি না। কোয়েল খুব ইনোসেন্ট একটা মেয়ে ছিল আর পুরো লয়াল ছিল, তুমি এই রাই বলে মেয়েটাকে পছন্দ করতে গেলে কেন? তখনই অনির্বাণ বলে, মা তুমি এসব কি করে জানছো? আচ্ছা তুমি তো রাইকে দেখোনি,
রায়ের সম্পর্কে কোনো কথাও তোমার সাথে হয়নি। তাহলে এগুলো কে বলেছে তোমাকে? নিশ্চয়ই ডোরা বৌদি আর টিকলুদা বলেছে, তাই তো? ওরা কান ভাঙাতে বেশ ভালোই পারে দেখছি। এরপরে অনির্বাণের মা বলে, আগেরবার যখন তুমি কোয়েলকে বিয়ে করলে তখন 18-15 দিন আগে জানতে পেরেছিলাম, আর এখন কি বলবো আর। অনির্বাণ, আবার তুমি ভুল করবে, আমি তোমাকে বলছি। এই মেয়েটা তোমাকে ভালো রাখতে পারবে না, তুমি আমার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে। অনির্বাণ বলে, দেখো মা, আমাকে এই সমস্ত কথা বলতে এসো না, আমার ভালো লাগছে না। আর সব থেকে বড় কথা, আমরা নিজেরা নিজেদেরকে পছন্দ করেছি যখন, তখন এখানে আর কারোর অসম্মতি আমি চাইছি না। বিয়েতে এনজয় করো, থাকো, খাও, মজা করো, ব্যাস এটাই। এরপরেই শর্মি বলে যে, মা, তোমরা তো অনেক দূর থেকে এসেছো, তোমাদের জন্য একটু খাবার করে দিই। তখনই অনির্বাণের মা বলে, কিচ্ছু লাগবে না ওসব, ছেলের বিয়ে বাবা মাই জানতে পারছে না, আর কি হবে, খাওয়া দাওয়া দিয়ে আমাদের আর কিছু লাগবে না, আমরা নিজেরাও করে খেতে পারি। এর মধ্যেই অনির্বাণের বাবা তখন বলে, সত্যি অনির্বাণ, তুমি যে এতটা বদলে যাবে এটা কল্পনাও করা যায় না। অনির্বাণের এই সমস্ত কথা শুনতে একদমই ভালো লাগে না। অনির্বাণ মনে মনে ভাবতে থাকে, মা বাবা যত যাই বলুক না কেন, আমি রায়কে ভালোবেসেছি, আমি রায়কে ছাড়া থাকতে পারবো না। এর মধ্যেই অনির্বাণ ঘরে গিয়ে রায়কে ফোন করে আর বলে, রায় কোথায় তুমি? এই এক কাজ করো তো, ফোনে তুমি লোকেশনটা পাঠিয়ে দাও, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। রায় তখন বলে, এটা আবার কিরকম ধরনের কথা? তোমায় আমি বললাম না যে আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে এসেছি, একটু মজা করব, একটু হইহুল্লোড় করব, আর তুমি বলছো আমাকে নিয়ে যাবে? সত্যি তুমি পারোও বটে। অনির্বাণ তখন বলে, কেন? আরে আমার ভালো লাগছে না তোমাকে ছাড়া, মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরি, আমার খুব একা ফিল হচ্ছে। এরপরেই রাই বলে, তোমার বাবা মা এসেছে তাই না? তাদের কি এই বিয়েতে অসম্মতি আছে? তারা কি মেনে নিতে পারছে না আমাকে? অনির্বাণ বলে, এ সমস্ত কথা থাক, এ সমস্ত কথা বলে কোনো লাভ নেই। আমি তোমাকে যেটা বলছি তুমি শুধু সেটা শোনো। তুমি আর আমি দুজন মিলে সংসার করব, সেখানে যে যাই বলুক না কেন আমার তাতে কিচ্ছু যায় আসে না। এর মধ্যেই স্রোত চলে গেছে উজ্জ্বলবাবুর সাথে দেখা করতে। এরপরে দেখা করতে গিয়ে দেখে উজ্জ্বলবাবুর যে কাজের লোকটা ছিল সে উজ্জ্বলবাবুকে ভুল ওষুধ দিচ্ছিল, সে আসলে বুঝতে পারেনি। তখনই সার্থক এসে গেছে, আর তার মধ্যে স্রোত বলে, এই ওষুধটা দিলে তো সাংঘাতিক কাণ্ড হয়ে যেত। পিসিমণি তখন বলে, হ্যাঁ রে, তোকে যে আমি বলে গেলাম এই ওষুধটা দিতে, তুই অন্য ওষুধ দিচ্ছিলিস কেন? সার্থক কিছু না বুঝে শুনে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আর বলে, কোনো মানুষই দেখছি ঠিকঠাক ওষুধ দিতে পারছে না, একটা কাজও কেউ করতে পারে না। আর এই যে স্রোত, তুমি তুমি এখানে কি করতে এসেছো? রোজ সেজেগুজে আসছো, যখন আসছোই তখন বাবাকে ঠিক মতন ওষুধ দিতে পারো না, একটা দায়িত্ব ঠিক মতন সামলাতে পারো না, আবার বড় বড় কথা বলতে এসেছে, এই তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন স্রোত আর কিছু কথা বলতে পারে না, উজ্জ্বলবাবু নিজের বিছানা ছেড়ে উঠে এসেছে। আর তখনই সার্থককে এমন একটা ধমকি দেয় যে সার্থক পুরোপুরি চুপ হয়ে গেছে। সার্থককে তখন উজ্জ্বলবাবু বলে, তুমি স্রোতকে এইভাবে অপমান করবে না, খবরদার বলে দিলাম, আর কোনোদিন যদি তুমি স্রোতকে এইভাবে অপমান করেছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপর স্রোতের পাশে দাঁড়িয়েছে উজ্জ্বলবাবু, যা দেখার পর সার্থক আরো বেশি করে রেগে যায়।